মঞ্জিত, কেমন আছিস তুই? সত শ্রী আকাল দিদি, একটা ভালো খবর আছে। তোর বিয়ে ঠিক হয়েছে, তাই না? তুমি কি করে জানলে? একদম ঠিক গেস করেছো। আরে বাহ, কে সেই লাকি মেয়েটা, কি নাম? গুরপ্রীত নাম, এই পাশেরই রমতানগরে থাকে। খুব ভালো কথা, আমার শুভেচ্ছা রইল। অগস্টে ডেট পেয়েছি দিদি, পুরো 3 মাস আগে জানিয়ে রাখলাম তোমাকে আর জামাই বাবুকে। আমি ওকে এক্ষুনি গুড নিউজ দিচ্ছি মঞ্জিত, কিন্তু তুই তো জানিস ভাই যে ও রেস্টুরেন্টকে 1 মিনিটও চোখের আড়াল করতে চায় না, আর আমি তো ওকে এই প্যারিসে একা ছাড়তে পারি না। যদি আমি কিছু জানি না, 7 বছর হয়ে গেছে তোমার মুখটা দেখিনি। এখানে আমার কে আছে বলো তো? এবার যদি তোমরাও না আসো তাহলে সত্যি আমার ভালো লাগবে না, সত্যি বলছি। ওহো, এখন ইমোশনাল ট্রিক করিস না, পুরো চেষ্টা করবো আসার। কথা দিচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ, কথা দিচ্ছি। বাবা, বাবা দিদি সেই একই কথা বলছে, বলছে যে জামাইবাবু রেস্টুরেন্টটা একা ছাড়তেই পারবে না, আর দিদি জামাইবাবুকে প্যারিসে একা ছাড়তে পারবে না। এবার তুমিই বলো, দিদিকে ছাড়া কি করে হবে সব? তুই চিন্তা করিস না, আমি নরেন্দ্রবাবুর সাথে ফোন করে কথা বলে নিচ্ছি। ওনাকে আর তোর দিদিকে আসতেই হবে। আরে ঘরে তো বিয়ে হচ্ছে রে বাবা। আর না মা, হারপ্রীত সোনা, পরোটা সবসময় 2টো খেতে হয়, ঠিক আছে? ভাই, তোমার ভাইয়ের বিয়ে, তো তুমি যাও। হ্যাঁ আমি তো যাচ্ছি, কিন্তু আমি একা যাব না। আমিও যাবো ইন্ডিয়া। অগস্টে বিয়ে সোনা, আর তুমি তো তোমার স্কুল মিস করতে পারবে না। আর রেস্টুরেন্ট আমি মিস করতে পারবো না, তুমি ভালো করে জানো। আর তাছাড়া তোমার কথাটা একেবারে ঠিক, হারপ্রীতেরও স্কুল আছে, সেই জন্যই বলছি তুমি যাও। মেয়ে আর বাবা আমরা ঠিক ম্যানেজ করে নেব। কি হারপ্রীত মা, ঠিক আছে না? দেখো, এত তর্ক করে কোনো লাভ নেই, আমরা যাব আর একসাথে যাব, আমি একা তো যাব না। নরেন্দ্রবাবু 7 বছর হয়ে গেছে, না মেয়ের মুখ দেখেছি না নাতনির। আর আমার মেয়ে আপনাকে ছেড়ে একা এখানে কিছুতেই আসবে না। লাকবীর বাবু, আমি পুরো চেষ্টা করব। না ওই চেষ্টা ফেষ্টা নয়, আপনাকে এখানে আসতেই হবে। আপনি খালি এটাই ঠিক করুন যে কতদিনের জন্য আসছেন। আর আপনার শালা জেদ ধরেছে আমি জামাইবাবু আর দিদিকে ছাড়া বিয়েই করব না। এটা এত সহজ নয় লাকবীর বাবু, রেস্টুরেন্টের বিজনেস তো আপনি জানেন কেমন, একটুও সরতে পারি না কাউন্টার আর কিচেন থেকে। তবুও আমি ট্রাই করব। ওই ট্রাই আর চেষ্টা তো একই কথা হলো না। নরেন্দ্রবাবু, আমরা দুজন একই বয়সী, আমি আপনাকে জ্ঞান দেবো এটা মোটেই ভালো দেখায় না। আর জীবনে সময়টা অনেক কিছু, টাকাটা বড় নয়। আচ্ছা ঠিক আছে লাকবীর বাবু, আমি আমি ডিসাইড করে আপনাকে জানাচ্ছি, ঠিক আছে? শাস্ত্রী আকাল। সত শ্রী আকাল দাদা। শাস্ত্রী আকাল সরবজিৎ ভাই, শোন, আগস্টে না আমি আর তোর বৌদি ইন্ডিয়া যেতে চাই 2 সপ্তাহের জন্য। এখন প্রবলেম হচ্ছে হারপ্রীতের স্কুল আছে, ও কি তোর কাছে থাকতে পারবে? কামান ভাই, এটা কি জিজ্ঞেস করবার কথা হলো? আরে আরে ভাই, আমাদের দুজনার কাছে ও তো মেয়ের মতোই, তুমি একদম কোনো টেনশন করো না। তাছাড়া এতদিন পরে তোমরা প্ল্যান করেছো ওখানে যাবে বলে। আরে ওই সদবন্তের ভাই আছে না, ছোট মঞ্জিত, বিয়ে আছে ওর। তাহলে তো তোমার যাওয়াটা একদম ফিক্স। আচ্ছা ভাই, তুই শিওর তো হারপ্রীতের ব্যাপারটায়? আরে দেখো নরেন্দ্র দাদা, তুমি কিন্তু আমায় খুব দুঃখ দিলে এটা জিজ্ঞেস করে। আরে নিজের ভাইকে কেউ এইসব কথা বলে? আরে জিজ্ঞাসা তো করতে হবে, নিজের শান্তির জন্য না হয়। একটা বিয়ে সম্পন্ন হওয়ার আগেই একটা চক্রান্ত সেই বিয়েকে ঘিরে 7 পা ঘুরতে লাগলো। এটা জানা এখনো বাকি ছিল যে এই চক্রান্ত বিয়ের আগে প্ল্যান হয়েছিল নাকি বিয়ের প্ল্যানিং থেকেই এর সূত্রপাত। এক ভাই, এক বোন, একজন বাবা, একজন স্বামী আর সেই স্বামীর ভাই, এরা ছাড়াও আরো অনেকে ছিল যারা এই চক্রান্তে অংশ নিতে চলেছিল, চক্রান্তে নিজেদের বাঁধতে চলেছিল আর এই ষড়যন্ত্রকে চূড়ান্ত রূপ দিতে চলেছিল। কিন্তু প্রথম চাল এখনো বাকি। এটা কি? হ্যাঁ, তুমি সবসময় নিজের মতেই চলবে, তাই তো? আরে না না সদবন্ত, দেখো 2রা অগস্ট তুমি যাবে, ঠিক আছে? ঠিক 2 সপ্তাহ পরে আমি হারপ্রীতকে সরবজিৎ আর নবজতের কাছে রেখে 17ই অগস্ট পাঞ্জাব পৌঁছে যাব। হ্যাঁ তুমি পৌঁছচ্ছ, সব বুঝি আমি। আমাকে আগে পাঠিয়ে দেবে আর কোনো অজুহাত দেখিয়ে নিজে আর আসবে না।
আর আমি ওখানে একলাই থেকে যাব, যেটা আমি একদম চাই না। আর এটা আমিও একদম চাই না। দেখো, আমি রেস্টুরেন্ট ম্যানেজ করার জন্য ববিকে তৈরি করে নিয়েছি। 29 তারিখে বিয়ে আর 30 তারিখ আমাদের রিটার্ন টিকিট। ততক্ষণও সামলে নেবে। এবার তুমিও একটু বোঝো। আরে বোঝার চেষ্টা করো না সোনা, প্লিজ। আমরা 30 অগস্টে ফিরে আসবো। আমি তোমাদের দুজনকে খুব মিস করবো মাম্মা। আমরা না ইন্ডিয়া থেকে রোজ ফোন করব। আর এমনিতেও তুমি তো তোমার কাকা কাকিমার কাছে থাকছো। তুমি লেটার লিখে দিলে স্কুলে সবাই রাজি হয়ে যাবে। আমি আমার সমস্ত ক্লাস ওয়ার্ক ইন্ডিয়ায় বসে করে নেব। কিন্তু প্লিজ আমি ইন্ডিয়া যাবো মাম্মা। যদি সম্ভব হতো তাহলে অবশ্যই নিয়ে যেতাম। বাবা, দিদি যদি না আসতো না, আমি তাহলে বিয়েটাই করতাম না। গোটা রাস্তাটা না গুরপ্রীতের কথা বলতে বলতে এলো আর বলছে যে দিদি না এলে বিয়েই করতাম না। ওরে মা, তুই আসাতে না আমার বুকটা একেবারে ভরে গেল রে। এই বিয়ে থার ব্যাপারটা না আমি কিচ্ছু বুঝি না রে মা। আমি শুধু কোনো রকম করে বিয়ের কার্ডটা চাপিয়ে দিয়েছিলাম। তাহলে বাবা বাকি সব কাজ কারা করছে? গুরপ্রীতের বাড়ির লোক? খুব টেনশন হচ্ছে রে মা। জানি না এসব কেমন করে হবে, কি করে হবে। বাবা আমি এসে গেছি তো, তুমি একদম ভেবো না। আর দিদি, তোমার আর জামাইবাবুর জন্য না এসিটাও ঠিক করিয়ে ফেলেছি। আর 1 মাসের জন্য কাজের লোক রেখে দিয়েছি। নমস্কার দিদি। নাম কি তোর? নিম্মু। নিমো, তুই জানিস তো এখন কিন্তু বিয়ে বাড়ির সময়। হাজার একটা কাজ থাকবে আর তোকে অনেকক্ষণ থাকতে হবে। এটা কিন্তু হবে না যে এলি আর আধ ঘন্টায় সব কাজ করে চলে গেলি। সাহেব আমায় বলেছেন আমি চলে আসবো, কিন্তু আমি কাল থেকে আসবো দিদি। আজকে অন্য বাড়িগুলোর কাজ শেষ করতে হবে। তাহলে আমি যাই? হ্যাঁ যা, কিন্তু সন্ধেবেলা অবশ্যই আসিস। নিশ্চয়ই দিদি। নমস্কার। প্যাকিং হয়ে গেছে? ও আরে চুপ করো না, কতদিন ধরে বলে আসছো প্যাকিং প্যাকিং প্যাকিং। আরে ভাই, কাল সকালের ফ্লাইট, এর মধ্যে প্যাকিং করে নেব আমি। কাল সকালে ফ্লাইট আর এখনো প্যাকিং করনি? দেখো, তুমি কিন্তু কোনো অজুহাত দেবে না, আমার কিন্তু তাহলে খুব খারাপ লাগবে। এসবের কোনো চিকিৎসা নেই সাতবান। আজ বিকেলে হরপ্রীতকে সাতবান্তের বাড়ি দিয়ে আসবো, আর রাতে করব প্যাকিং। পরের দিন সকালে ফ্লাইট, আর কাল বিকেলের খাবার তোমাদের সাথে। মঞ্জিত যাবে তোমাকে অমৃতসর এয়ারপোর্টে পিক আপ করতে। সাবধানে এসো, খুব মিস করছি তোমাকে। আমিও সাতবান্ত, আমিও। হরপ্রীত মা, তুমি যদি এরকম মুখ করে থাকো আমি কিভাবে যাব বলো? কিন্তু আমি স্যাড বাবা। মাম্মাকে তো এমনিতেই মিস করছি, এবার তোমাকেও মিস করব। আমিও সোনা, আমিও। দেখো মা, কয়েকটা দিনের মাত্র ব্যাপার। 30শে অগস্ট আমাদের রিটার্ন টিকিট, তারপর আমরা সোজা প্যারিস তোমার কাছে। কিন্তু বাবা 30 অগস্ট তো এখনো 2 উইকস বাকি আছে। আরে মা, 2 সপ্তাহ তেমন আর কি। 2 সপ্তাহ তো 2 দিনে চলে যায়। 1 2 2। আন্টি, আরে আমার সোনা মাটা, দেখবি আমরা এখানে এত মজা করব যে মা আর বাবাকে মনে করার সময় একদমই পাবি না তুই। আরে ভাই, এই প্রথমবার রেস্টুরেন্ট ছেড়ে এভাবে যাচ্ছি সারাবজি। আরে বাবা, কখনো কখনো দায়িত্বগুলো একটু অন্যের উপর ছাড়তে হয়। কোনো চিন্তা করো না তুমি, যাও গিয়ে এনজয় করো তোমরা। দেখি এবার কতটা এনজয় করতে পারি। আসলে ইন্ডিয়াতে বোধহয় এতদিনে সবকিছু বদলে গেছে না? হরপ্রীত সোনা, তুমি বাবাকে এবার টাটা করে দাও স্মাইলিং ফেসে। শাবাশ। নরেন্দ্র তার স্ত্রী সতবন্তকে যে কথা দিয়েছিল তা সে পালন করলো। সেও মঞ্জিতের বিয়েতে পাঞ্জাব পৌঁছে গেল। এখন চক্রান্ত তার আসল রূপ দেখাতে শুরু করলো।
কিন্তু চূড়ান্ত রূপ এখনো দেখায়নি। একটা অজগরের মতো চক্রান্ত তার লক্ষ্যকে ক্রমাগত পেঁচিয়ে ধরতে লাগলো। এবার সময় গ্রাস করে নেওয়ার। অর্জুন, গত সপ্তাহে তুমি 4 দিন ছুটি নিয়েছিলে, আর সামনের সপ্তাহেও তোমার 5 দিন ছুটি চাই। ডিউটি করছো না ইয়ার্কি মারছো? স্যার আসলে আমার সব থেকে ভালো বন্ধুর বিয়ে। বিয়ে বন্ধুর, তোমার তো নয়। সামনের সপ্তাহে শুধু 3 দিনের ছুটি পাবে, ওর ওপরে 1 ঘন্টাও নয়। স্যার কিন্তু বিয়ে তো তার পরের সপ্তাহে হবে, তখনও যদি 3-4 দিন ছুটি পেতাম তাহলে। পুলিশের চাকরি কোনো পার্ট টাইম জব নয়। প্রত্যেক সপ্তাহে 3 দিন 4 দিন করে ছুটি নেবে তো কাজটা কখন করবে? স্যার আমি কথা দিচ্ছি তারপরে সারা বছর আর একটাও ছুটি নেব না। আমার সব থেকে ভালো বন্ধু স্যার, আমার একটাই বন্ধু স্যার, রিকোয়েস্ট করছি প্লিজ। কি সুন্দর দেখাচ্ছে, নজর না লাগে কারোর। আরে এটা কি সুন্দর, তাই না? এই ড্রেসটা উনি সিলেক্ট করেছেন। ওয়ে ওয়ে ও, নাম নিতে লজ্জা করছে। মঞ্জিতের চয়েস। খুব সুন্দর চয়েস আমার ভাইয়ের। ভাই বাহ, একে বলে বিয়ের জোগাড়। টপ ক্লাস লাকবীর বাবু, টপ ক্লাস। এই যা কিছু হয়েছে না সবই মেয়ে আসার পরই হয়েছে। সেই কারণে আপনাদের দুজনকে ধন্যবাদ দেওয়া উচিত। আরে ধন্যবাদ ছাড়ুন, আপনার সঙ্গে না আমার একটা কথা আছে। হ্যাঁ অবশ্যই। দেখুন, সাদমান তো এখানে আছেই সবকিছু সামলে নেবার জন্য, আর বিয়েরও 1 সপ্তাহ বাকি। আমি এখানে একা বসে থেকে করবোটা কি? ভাবছি পাঞ্জাবটা ঘুরে নেব। আর এতদিন বাদে এসছি, দেখতে হবে তো কি বদলিয়েছে আর কি বদলায়নি। কিন্তু মেয়ে কি রাজি হবে আপনাকে একা ছেড়ে দিতে? আরে কেন নয় ভাই, সেটা আপনারাই জানেন। ওর তো যত চিন্তা শুধু আপনাকে নিয়ে। যদি সম্ভব হতো না তাহলে আপনাকে আঙুলে আংটির মতো পরে ফেলতো। একা ঘুরতে যাবে? না না, একদম হবে না। আরে ভাই, আমি একা কেন যেতে পারবো না? কারণ সেফ নয় গো। গত 10-15 বছরে না আমাদের এই পাঞ্জাব অনেক বদলে গেছে। আরে ভাই, আমি কি দুধের শিশু নাকি যে আমাকে কেউ তুলে নিয়ে চলে যাবে? আর আমার কিছু হতে যাবে কেন? আচ্ছা একটা কথা বলো তো ভাই, আমি কোন অ্যাঙ্গেল থেকে সেফ নই? আরে জামাইবাবু, ব্যাপারটা হচ্ছে যে দিদির একটু টেনশন হচ্ছে, তোমার যদি কোনো মেয়ে তুলে নিয়ে চলে যায়। ওই, এই বেটা মঞ্জিত, চুপ কর, এনে ধর। আরে সাদভান্ত, আমি বিয়ের আগে ঠিক চলে আসবো। আরে একটু পাঞ্জাবটা ঘুরে নি নাকি, পাটিয়ালা, লুধিয়ানা, জালন্ধর। আমি বারণ করলাম তো। আর তাছাড়া এটা কোনো সময় হলো ঘোরার? আর তুমি না পাঞ্জাবে ছিলে, এখন আর নয়। এখন পাঞ্জাবও বদলে গেছে, তুমিও বদলে গেছো। হ্যাঁ, আরে ভাই, পাসপোর্টটা ফ্রান্সের তো কি হয়েছে কি? আরে মনটা তো পাঞ্জাবের, রক্ত তো পাঞ্জাবের, ভাষা তো পাঞ্জাবের। কার এত সাহস যে এত উল্টোপাল্টা কাজ করবে? আরে এই 2 হাতে এখনো ভালো কুস্তি লড়তে পারি আমি। তুমি এবারে যাচ্ছ না। আমরা না এরপরে আসবো হরপ্রীতকে নিয়ে, আর তখন ওকে পুরো পাঞ্জাব দেখাবো। আরে দেখ মা, আরে জামাই যদি যেতে চাই তো যেতে দে না ওকে। আমি এক কাজ করব, অর্জুনকে ওর সাথে পাঠিয়ে দেবো। অর্জুন? ওই পুলিশে চাকরি করে অর্জুন, মঞ্জিতের বন্ধু? হ্যাঁ মা, ও ছুটিতে আসছে কালকে। ও যদি এর সাথে থাকে না, ওর দেখাশোনা খুব ভালো করবে। ও না ওকে একেবারে ভিআইপির মতো রেখে দেবে। না না না, আমার এসব কোনো দরকার নেই, এসব সত্যি বলছি। আরে সাদভান্ত, তুমি এত ঝামেলা কেন তৈরি করছো বলো তো? শোনো, এটাই হবে। এ ভাই, যদি তোর ওই বন্ধু আসে অর্জুন হাবিলদার ওর সাথে যাওয়ার জন্য, তাহলে আমার দিক থেকে হ্যাঁ, না হলে না। বুঝেছো তুমি? আমার একটা কাজ কর মঞ্জিত, আমার একটা ছবি তুলে না কার্ড বানিয়ে আমার গলায় পরিয়ে দে। কারণ যদি এই লোকটা হারিয়ে যায় তাহলে এই খবরটা খুব দ্রুত সাতবানদের কাছে পৌঁছে দেবে। মজা করো না। এখন না দিনকাল অনেক বদলে গেছে, কাউকে ভরসা করা যায় না। রিকোয়েস্ট? আরে রিকোয়েস্ট আমি আমার স্যারকে করেছি ছুটির জন্য। আপনি স্যার খালি হুকুম করুন। এই মঞ্জিত আঙ্কেল, ইনি হলেন আমাদের বাড়ির জামাই, আর ওনার দেখভাল করা তো আমাদের দায়িত্ব। স্যার আপনি চাইলে এক্ষুনি বেরোনো যায়। আপনি খালি বলুন কোথায় যেতে চান, কি দেখতে চান, সব হয়ে যাবে। অমৃতসর, লুধিয়ানা, ওয়াগা, আটারি সব। ওয়াগা বর্ডার? হ্যাঁ ওয়াগা বর্ডার। আমি কোনোদিন যাইনি কিন্তু শুনেছি অনেক। ভাই সত্যি কথা বলছি, এবার খুব মজা হবে। নরেন্দ্রবাবু, এইটা সব থেকে বড় ব্যাপার যে আপনি 12 বছর পর আবার এসেছেন। এবার তো এক ঢিলে 2 পাখি মারা হবে। বিয়েটাতেও আসা হলো, আবার বেড়ানোটাও হয়ে গেল। হ্যাঁ তা তো বটে। सतगुरु होए दयाल ना अब टूटिया सतगुरु होए दयाल ना
একদম ঠিক আছে দাদা। হারপ্রীত আপনাদের খুব জ্বালাচ্ছে না তো? না না বৌদি, তুমি একদম চিন্তা করো না, আমরা সবাই মিলে খুব আনন্দ করছি। আচ্ছা বৌদি, এটা বলো তো, নরেন্দ্র দাদা ওখানে কি করছে? তুমি বিশ্বাসই করবে না, ও এখানে নেই। নেই মানে? পাঞ্জাব দর্শন করতে বেরিয়ে পড়েছে মঞ্জিতের একটা বন্ধুর সাথে। আরে বাহ, এটাই হলো ছুটি। আর তুমি কেমন আছো? আমিও একদম ঠিক আছি দাদা, শুধু নিঃশ্বাস ফেলারই সময় নেই। খুব ভালো লাগলো শুনে যে সবকিছু ঠিকঠাক চলছে। আমারও সব শুনে ভালো লাগলো। সাতবন্ধ, একটা কথা বলি, খুব এনজয় করছি আমি অর্জুনের সঙ্গে। দারুণ ছেলে। মদ খাচ্ছ না তুমি? দেখো, তুমি তো জানো যে 3 দিন বাদে বাড়িতে বিয়ে। আরে না না, আমি কোথায় ড্রিঙ্ক করছি? আরে বাবা, কালকে তো রিটার্ন করছি। অনেক ঘুরেছি, অনেক কিছু দেখেও নিয়েছি। ভাই, কালকে যে আসল কাজটা আছে না, শালা বাবুর বিয়েটা, ওটা আমি কি করে ভুলবো ডার্লিং? দেখো, তুমি আমাকে মিথ্যে বলো না। তুমি মদ খাচ্ছ, আমি এখান থেকে গন্ধ পাচ্ছি। আর এক বিন্দুও খাবে না হারপ্রীতের দিব্যি। আরে সাতবন্ধ, এরকম দিব্যি টিব্বি দিও না, তাও আবার হারপ্রীতের নামে। আচ্ছা এটা বলো, হারপ্রীত কেমন আছে? আমি এক্ষুনি ফোন করছি ওকে। খবরদার, তুমি একদমই এই অবস্থায় আমার মেয়েকে ফোন করবে না। তুমি কাল ঠিক করে এসো। আমি ফোন রাখছি। লাভ ইউ ডার্লিং। হ্যাঁ হ্যাঁ, জানি তোমার লাভ ইউ টাভ ইউ। এসো তাড়াতাড়ি। এই সাতবন্ধ আমার খুব চিন্তা করে, ভয় পায় এই বিয়েটা ভুলে গিয়ে আমি আবার ঘুরতে না থাকি। যাই বলুন জামাইবাবু, সাদবান দিদি আপনাকে সত্যি খুব ভালোবাসে। আরে আমি কি কিছু কম বাসি? হ্যাঁ, একটা কথা বলবো। হ্যাঁ। যখন আমাদের বিয়ে হয়েছিল তখন ও 21 বছরে ছিল আর আমি ছিলাম 44। হ্যাঁ, মঞ্জিত আমাকে বলেছিল। বুঝলে, মাঝে মাঝে খুব অবাক লাগে, ও এত সুন্দরী যুবতী আর আমি। এরকম কথা বলবেন না, ছেলেদের যৌবনের কি কোনো এক্সপায়ারি ডেট হয় নাকি? আরে ছাড়ো তো এসব কথা, এসব কথা কি আর বলার মতো ইয়াং ম্যান? সব কিছুরই একটা এক্সপায়ারি ডেট থাকে। চলো শেষ করো, কাল আমরা ফিরে যাব মন্তারপুর। যে কাজ করতে এসছি না, আসল কাজ, ভাই ওটা তো করতেই হবে। সে তো ঠিকই। চক্রান্তের পরিকল্পনাকে রূপ দেওয়ার সময় শেষ পর্যন্ত এসে গেছে। এমন ভাবে কাজ সম্পন্ন করতে হবে যাতে এক বিন্দুও কারো সন্দেহ না হয়। 3 দিন পর বাড়িতে বিয়ে জেনেও চক্রান্তের প্ল্যান একই রকম রয়ে গেল। সবকিছু এক ভয়ঙ্কর প্ল্যান অনুযায়ী চলছিল। কি লাগছে বলো তো আমাকে দিদি? শেরবানিটা ভালো লাগছে না? ফিটিং টিটিং একদম পারফেক্ট হয়েছে। তোকে তো হিরো লাগছে, কিন্তু সাইড হিরো তোর জামাই বাবু, সে কোথায়? আর বাবা? আরে সবাই বসে গেছে পেক বানাতে। পেক বানাতে বসেছে? কি বাজে বকছিস তুই? আমি তো মজা করছিলাম, এখানেই গেছে, এক্ষুনি চলে আসবে। আরে lovely, lovely, cheers. ও হো, হোম মিনিস্টারের ফোন এসছে আবার। এই যে স্যার, আপনি ফোন ধরুন। আরে আমি না, আমি মিয়া বিবির ব্যাপারে ঢুকবোই না। ঘরে আমি কিছু উল্টো পাল্টা বললাম না? আমার কথাটা শুনুন, ফোনটা ধরে নিন, আরাম করে কথা বলুন, নাহলে সাদবান দিদি তো এখানে চলে আসবে। ছেড়ে দে ভাই, এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমার নেশাটাই চলে যাবে। একটা কাজ করি, আগে কিছু খেয়ে নি, তারপর রাতে আরেকটা বোতল খুলবো। জামাই তো একেবারে ঠিক কথা বলেছে, তাড়াতাড়ি শেষ করো, না হলে মেয়ে একেবারে ছিঁড়ে খাবে। পরশু বাড়িতে বিয়ে, আর তুমি শুধু মদ খাচ্ছ না, তাতে সাঁতার কাটছো। না না, একদম ঠিক না। জিজ্ঞাসা করো অর্জুনকে, নিজের বাবাকে জিজ্ঞাসা করো। ভাই, এক পেগের উপরে আমরা তো যাইনি, আপনি বলুন। হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। আমরা তো শুধু ওই গলাটাই ভিজিয়েছি। সত্যি এই অর্জুনের ক্লাস তো আমি পরে নেব, কিন্তু বাবা, তুমি কেন এই মাতালগুলোকে সঙ্গ দিচ্ছ? তুমি জানো না যে আমি প্যারিসে ওকে এক বিন্দুও চাকতে দিই না? দিদি সত্যি, দুটো 30 বানিয়েছিলাম, সেটাকে কেউ পেক বলে না। চুপ কর অর্জুন, সবাই মিলে তোরা খুব মদ খাচ্ছিস। আর তোর কোনো বুদ্ধিশুদ্ধি আছে কিনা? কে দিয়েছে তোকে পুলিশের চাকরি? এর শরীর দেখ, এর বয়স দেখ, এই বয়সে এসব কেউ করে নাকি? হ্যাঁ, জানি না কি সব করে বেড়াচ্ছ তোমরা। অ্যাকচুয়ালি মুখ ফুসকে বেরিয়ে গেছে।
চল মঞ্জিত, আমি গেলাম। আরে বাবা, কোথায় যাচ্ছিস তুই? সন্ধেবেলা ফিরে আসবি তো? অবশ্যই আসবো আঙ্কেল, খালি থানা একবার মুখটা দেখাতে হবে, তারপর ঠিক ওখান থেকে কেটে পড়বো। ভাই তুই পুরোটাই ছুটি নিয়ে নে না। আরে না ভাই, এবার যদি আবার ছুটি চাই না, তাহলে আমার স্যার আমার পার্মানেন্ট ছুটি করে দেবেন। তুই এত চিন্তা করিস না, থানায় খালি মুখটা দেখাবো, তারপরে কোনো না কোনো বাহানা করে ঠিক চলে আসবো, ঠিক আছে? চল এলাম। আমার বাচ্চা ছেলেটা, তুইও বিয়ে করে ফেলছিস, বড় হয়ে গেছিস তুই না, মানুষ হয়ে গেলি। হ্যাঁ বাবা। আমার খুব ভালো লাগছে রে বাবা, ঘরে বৌমা আসবে, এবার একটা পরিবার বলে মনে হবে। তোর মা মারা যাবার পর মেয়েটা আর এই ঘরে থাকলো কতদিন, ওকেও তো অন্যের হাতে তুলে দিতে হলো, কত দূরে ওকে পাঠিয়ে দিতে হয়েছে বাবা। যখন ওকে বিদায় দিয়েছিলাম না রে বাবা, আবার খুব কষ্ট হয়েছিল। চা হয়েছে নিমো? হ্যাঁ দিদি। দিদি, নরেন্দ্র দাদাকে দেখতে পাচ্ছি না। অন্য ঘরে শুয়ে আছে। কাল রাতে না ও অনেক খেয়েছে জানিস। এই পুরুষ লোকগুলো ভাবে যে আমরা কিচ্ছু বুঝতে পারি না, কিচ্ছু দেখতে পাই না। আচ্ছা দিদি, নরেন্দ্র দাকে চা দিয়ে আসি? যদি উঠে পড়ে তাহলে দিয়ে আয়। ওকে এতবার বলেছি যে এত খেও না, এত খেও না, এই বয়সে শরীরের জন্য এসব ভালো না। যা দিয়ে আয় তুই চা। হ্যাঁ দিদি। নিমো, নিমো। হ্যাঁ দিদি। নিমো, তুমি জানো তোমার দাদা কোথায়? সকালে যখন চা দিতে গেছিলাম তখন দাদা ঘুমোচ্ছিলেন। সকাল থেকে 3 বার চা নিয়ে গেছি, এখনো সাহেব ঘুমোচ্ছেন। এখনো শুয়ে আছে? 11:30 বাজে নিমো। আচ্ছা দাঁড়াও, আমি দেখছি। প্যারিস যাওয়া অব্দি এ যদি আর এক বিন্দুও খায় না, তাহলে আমার নাম সাতবান্ত নয়। নরেন্দ্র ওঠো, 11:30 বাজে। কতক্ষণ শুয়ে থাকবে তুমি? ওঠো নরেন্দ্র। নরেন্দ্র, নরেন্দ্র ওঠো। নরেন্দ্র, নরেন্দ্র ওঠো। কি হলো দিদি? দেখ না নিমা, উঠছে না, আমার একটুও ভালো লাগছে না। নরেন্দ্র ওঠো। নরেন্দ্র। জামাইবাবু, জামাইবাবু। আমি বলেছিলাম এত খেও না, আমি বলেছিলাম এত খাইও না, কিন্তু না, এখানে তো আমার কথা কেউ শোনেই না। বাবা, এই শ্বাস কেন চলছে না? দিদি, শ্বাস পড়ছে না। এটা কি হলো বাবা? কি করে হলো এসব? আমি বুঝতে পারিনি মা, আমাদের তো তোর কথাটা শোনাই উচিত ছিল, অতটা খাওয়া মোটেই উচিত হয়নি। বাবা, কাল বিয়ে আছে, যেটা আর হবে না। আমার গুরপ্রীতকে বলে দেওয়া উচিত। আমি আমার হরপ্রীতকে কি বলবো বাবা? ওখানে ওর ভাইকে গিয়ে কি বলবো বাবা? ওরে দেখ মা, মা আমার কথা শোন। দেখ, ছেলের বিয়েতে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে রে, আর আমারও তো এতে কষ্ট হচ্ছে। বাবা, এসব কি বলছো তুমি? বাবা, নরেন্দ্র নেই আর। আমি জানি রে মা, আমি সবই জানি, কিন্তু মা তুই ভাব,
অনেক কষ্টে গুরপ্রীতের এই সম্বন্ধটা হয়েছে। মা, এখন যদি বিয়েটা আমরা বন্ধ করে দিই না, তাহলে 1 বছরের মধ্যে আর বিয়েটা হবেই না রে মা। কি বলছো তুমি বাবা? আমার দিকটা তুমি দেখছো না একটু? তোমার মেয়ে সবে সবে বিধবা হয়েছে, প্যারিসে ওর ভাইকে কেউ কিছু জানায়নি, আমার মেয়েকে কেউ কিছু জানায়নি, আর এখন আমরা বাড়িতে বিয়ের অনুষ্ঠান করব। কি বলছো তুমি বাবা? ভাগ্যের লেখা কে বদলাতে পারে বল? যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। এটা ভাগ্যের দোষ নয় বাবা, এটা তোমাদের ভুল। আমার কথা শোনোনি, শুধু খাইয়ে গেছে ওকে। আমি বলেছিলাম তো ওর এসব খাওয়ার অভ্যেস নেই, কেউ শোনোনি আমার কথা। ওরে মা, সত্যিই বড় ভুল হয়ে গেছে রে। দিদি, এবার জামাইবাবুর অন্তিম সংস্কারটা করতে হবে তো। বাবা মঞ্জিত, তুমি অর্জুনকে ফোন করো, ও নিশ্চয়ই বলতে পারবে কি করতে হবে আর কেমন করে করতে হবে। দেখুন আঙ্কেল, আমি আর কি বলবো, আমি তো কিছু বুঝতেই পারছি না। বাবা, যা হয়ে গেছে আর কি করব। জামাইয়ের মদটা সহ্য হয়নি বাবা, ওর শরীরটা নিতে পারেনি। অর্জুন, এবার তুই বল, গুরপ্রীতের বাড়ির লোকজনকে জানানো উচিত নাকি না? তুই এইসব কি বলছিস? না বলে তো এসব লুকোনো যাবে না। আমার তো মনে হয়েছে যা কিছু হয়েছে সব পরিষ্কার বলা উচিত, কিন্তু আমি এটা বলবো যে বিয়েটা যেন বন্ধ না হয়। কিন্তু বাবা, আমার দিদি। ও কিছুতেই মানবে না রে বাবা। রাজি তো করাতেই হবে আঙ্কেল। আমরা বরং তাড়াতাড়ি জামাইবাবুর অন্তিম সংস্কারটা করে ফেলি, তারপর সদবন দিদি সহজেই প্যারিসের জন্য রওনা ও হতে পারেন। রাজি হবে না রে বাবা, ও কিছুতেই রাজি হবে না। আর ওর মানসিক অবস্থা এমন নয় যে ও ঠান্ডা মাথায় সবকিছু ভাবতে পারবে। সতবন্ত ওয়ালিয়া শেষমেশ রাজি হয়ে গেল। নরেন্দ্র ওয়ালিয়ার শেষকৃত্য সম্পন্ন হলো, আর পরিবারের লোকেরা মঞ্জিত এবং গুরপ্রীতের বিয়ে যাতে বন্ধ না হয় সেই সিদ্ধান্তই নিল। নরেন্দ্র ওয়ালিয়ার মৃতদেহ আগুনে ভস্মীভূত হয়ে গেল। এই দুঃখ মনে চেপে রেখে মঞ্জিত এবং গুরপ্রীতের বিয়ে দিয়ে দেওয়া হলো। এইরকম পরিস্থিতিতে গুরপ্রীতের পরিবারও সেরকম কোনো বিশেষ আপত্তি দেখায়নি। এই বিয়ের প্রস্তুতিতে তাদের অনেক টাকা খরচ হয়েছিল। একে এক প্র্যাকটিক্যাল তথা আপৎকালীন সিদ্ধান্ত ধরে নেওয়া হয়। ভেঙে পড়া সতবন্ত ওয়ালিয়া এবার তার মেয়ে হরপ্রীত এবং দেওর শরবজিতের মুখোমুখি কিভাবে দাঁড়াবে। এসব কি যাতা বলছো? মা, বাবা কোথায়? বাবা কেন এলো না তোমার সাথে? নরেন্দ্র তার 3 দিন আগে মারা গেছে, 3 দিন আগে। আর এই কথা তুমি আমায় এখন বলছো? আরে সত্যবাদ, এই কথাটা আগে না বলার কোনো কারণ ছিল কি? না গো, আমি জানি না এসব কি হলো, কি করে হলো। বাবা বললো যে বিয়ের জন্য অনেক খরচা হয়ে গেছে, বিয়েটা আটকানো যাবে না। মাম্মা, আমার বাবাকে চাই, তুমি প্লিজ বাবাকে ডাকো না মাম্মা, প্লিজ মাম্মা। আচ্ছা শোনো, এটাও তো হতে পারে যে নরেন্দ্র দাদা ওভার ড্রিঙ্ক করে ফেলেছিল আর হার্ট অ্যাটাক হয়ে গেছে। এই কথাটা আমাদের যতই ভুল বলে মনে হোক, বিয়েটা যাতে না আটকায় ওদের এই চাওয়াটা, এটাও তো ভুল ছিল না, না? কিন্তু আমাদের না জানানোটা একদম ঠিক হয়নি। খুব অন্যায় করেছে, খুব বড় অন্যায়। কিন্তু যদি প্র্যাকটিক্যালি ভাবা যায়, যদি আমাদের জানিয়ে দিত, তাহলে কি আমরা শেষ দেখাটা দেখতে পারতাম দাদাকে? আর বিয়েটা তো তার পরদিনই ছিল না, ওরা আমাদের পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করতে পারতো না। সেটা তো ঠিক আছে, কিন্তু জানি না কিছু। কিন্তু দেখো, এবার আমাদের ভবিষ্যৎ ভাবতে হবে, বৌদি আর মেয়েটার খেয়াল রাখতে হবে। ওদের এখন দেখভাল করাটা খুব দরকার।
আপনি পুলিশ স্টেশনেই ফোন করেছেন। আমি পিআই কুলভূষণ আহুজা বলছি। বলুন আপনার জন্য কি করতে পারি? আপনি প্যারিস থেকে বলছেন? হ্যাঁ ইন্সপেক্টর, আমি প্যারিস থেকে নওজাদ ওয়ালিয়া বলছি। আপনাদের পুলিশ স্টেশনের নাম্বারটা আমি ইন্টারনেট থেকে পেয়েছি। আমি আপনাদের থানায় ফোন করেছিলাম, ওরা সেখান থেকে আপনার মোবাইল নাম্বারটাই দিল। হ্যাঁ বলুন, কি করতে পারি আপনার জন্য? আসলে ব্যাপারটা আমার ভাসুরকে নিয়ে, নরেন্দ্র ওয়ালিয়া। উনি গত সপ্তাহে মান্তারপুর গ্রামে মারা গেছে। উনিও এখানেই থাকতেন, প্যারিসে। ওনার সৎকারও মান্তারপুর গ্রামেই করা হয়েছে। আপনার ডিস্ট্রিক্টেই পড়ে না মান্তারপুর? আগে হ্যাঁ, আমাদের জুরিসডিকশনেই আছে, কিন্তু আপনি বলতে কি চাইছেন? আসলে আমাদের বলা হয়েছে যে নরেন্দ্র দাদার মৃত্যু অতিরিক্ত ড্রিঙ্ক করার জন্য হার্ট অ্যাটাকে হয়েছে, কিন্তু আমার এটা ঠিক মনে হচ্ছে না। ঠিক মনে হচ্ছে না কেন? কারণ ওনার মৃত্যুর পর ওনার ছোট ভাই মানে আমার হাজব্যান্ড সরবজিৎ সিং ওয়ালিয়াকে ইনফর্ম করা হয়নি। নরেন্দ্রবাবু এখানে একা এসেছিলেন প্যারিস থেকে? আগে না, ওনার সাথে ওনার ওয়াইফ সতবন্ত ওয়ালিয়াও ছিলেন। ওনারা সতবন্তের ছোট ভাই মঞ্জিতের বিয়েতে গিয়েছিলেন, কিন্তু বিয়ের একদিন আগেই আমার ভাসুর মারা গেছেন। তো আপনার মনে হয় ওনার মৃত্যু স্বাভাবিক নয়? হ্যাঁ কেন মনে হচ্ছে আপনার এরকম? স্যার, আমার এটা সন্দেহ যে এই সবকিছু আগে থেকেই প্ল্যান করা ছিল। ওনারা খুব জোর দিয়ে নরেন্দ্র দাদা আর বৌদিকে প্যারিস থেকে ইন্ডিয়াতে ডেকেছিলেন, আর তারপরই এইসব হয়েছে। আমার এটা ষড়যন্ত্র মনে কিন্তু হচ্ছে। নবজোৎ দেবী, আপনার কেন এরকম মনে হচ্ছে যে এটা একটা ষড়যন্ত্র? কোনো প্রমাণ বা বিশেষ কোনো কারণ? আসলে প্রমাণ তো আমার কাছে কিছুই নেই, কিন্তু আপনারা যদি ইনভেস্টিগেট করেন তাহলে হয়তো এটা জানা যাবে যে আমার ভাসুর নরেন্দ্র সিং ওয়ালিয়ার মৃত্যু হার্ট অ্যাটাকে হয়নি, ওনাকে খুন করা হয়েছে, মার্ডার হয়েছে ওনার। মার্ডার? হ্যাঁ, মার্ডার। যখন চক্রান্তের অদৃশ্য জাল বিছানো হলো তখন তা কেউ দেখতে পায়নি। যখন চক্রান্তকে রূপ দেওয়া হলো তখন কেউ তার আঁচ পর্যন্ত পায়নি। শেষকৃত্য সম্পন্ন হয়ে গেল আর নির্ধারিত সময় বিয়েও হয়ে গেল। সবাই যে যার পথে চলে গেল। সবাই যে যার জীবনে এমন ব্যস্ত হয়ে গেল যেন কিছুই ঘটেনি। আর এবার মৃত নরেন্দ্র ওয়ালিয়ার ভাই সরবজিৎ ওয়ালিয়ার স্ত্রী নবজোৎ পুলিশকে তদন্তের জন্য অনুরোধ করলো। এখন প্রশ্ন হলো, নবজোৎ এই অনুরোধ কেন করলো? আর পুলিশের ইনভেস্টিগেশন এমন কোন চক্রান্তের পর্দা ফাঁস করতে চলেছে? কে ছিল এই চক্রান্তের মূলে, আর পুলিশ কি তাকে ধরতে পারবে? এই ভীষণ জটিল কেসের সমাধান আমরা করব আগামী দিন, আগামী পর্বে, এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে রাখবেন সঠিক সময় সঠিক পদক্ষেপ। সতর্ক থাকুন। জয় হিন্দ।